আসসালামু আলাইকুম, আমি মুদাসসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়ের নাম হলো জিনতত্ত্ব বিবর্তন। তো জিনতত্ত্ব বিবর্তনের উপর আজকের ক্লাস হলো 3 নাম্বার ক্লাস। এর ক্লাসের সর্বপ্রথম যে ক্লাসটা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম জিনতত্ত্ব রিলেটেড বিভিন্ন রকম কিওয়ার্ডস সম্পর্কে। দ্বিতীয়ত আমাদের যে ক্লাসটা ছিল সেটা ছিল জিনতত্ত্বের সম্পর্কিত মেন্ডেলের দুইটা সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সম্পর্কে। তো এখন যেই ক্লাসটা হবে সেটা হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এর উপরে এর পরবর্তীতে নেক্সটে থাকবে আমাদের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা। এর পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন মানে লিঙ্গ নির্ধারণ নীতি এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এবিও ব্লাড গ্রুপিং এবং আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট জটিলতা সম্পর্কে। তো আচ্ছা, ওই বিষয়গুলো পরবর্তীতে থাক। এখন আপাতত যে বিষয়টা আমি বলি সেটা হলো যে আজকে আমরা দেখব কি, সেটা হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সম্পর্কে। তো দেখো, মেন্ডেলের সূত্রগুলোর ব্যতিক্রম মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স সবসময় মনে রাখি, সেটা হলো এরকম, সেটা হলো অসম পা। অসম পা। তো অসম পা দিয়ে কি মনে রাখবা? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আমি মনে রাখি হলো অসম দিয়ে। অসমতে কি? অতে হলো অসম্পূর্ণ প্রকটতা। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে যে অসম্পূর্ণ প্রকটতা, আমি লিখলাম না, এটা লিখে নিবা। অসম্পূর্ণ প্রকটতা। দন্তের সাথে কি? সম প্রকটতা। সম প্রকটতা। এরপরে মতে কি? মারণ জিন বা লিথাল জিন বলা হয়, মারণ জিন। তাহলে অসম পা, অসম দিয়ে কি মনে রাখবা? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর মারণ জিন। এটা এগুলো হলো আমার মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি? পতে মনে রাখবা পরিপূরক জিন, পরিপূরক জিন, পরিপূরক জিন। মানে এগুলোর কারণে আসলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সৃষ্টি হয়। মানে প্রথম সূত্রের ব্যতিক্রম সৃষ্টির কারণ কি? সমপ্রকটতা, মারণ জিন আর আরেকটা হলো অসম্পূর্ণ প্রকটতা। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সৃষ্টি হওয়ার কারণ কি? পরিপূরক জিন আর আরেকটা কি? আতে মনে রাখবা এপিস্টেসিস। হ্যাঁ, এই যে এইভাবে লেখা হয় সরে আ দিয়ে, এপিস্টেসিস। এপিস্টেসিস, ঠিক আছে? এপিস্টেসিস আবার দুই রকম, একটা নাম হলো প্রকট এপিস্টেসিস আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, তাহলে এপিস্টেসিস পর্যন্ত জানলেই চলবে। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি? অসম দিয়ে মনে রাখবা, আর পা দিয়ে মনে রাখবা হলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সম্পর্কে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা প্রথমত স্টার্ট করলাম যে মেন্ডেলের প্রথম সূত্র, আমরা ব্যতিক্রমগুলো নিয়ে আজকে হলো আমাদের আলোচনা। তো প্রথমত দেখতে পাচ্ছ যে কি? অসম্পূর্ণ প্রকটতা নিয়ে আমাদের এখানে একটা বিবৃতি লেখা আছে। এইগুলো কি? সবই হলো প্রথম সূত্রের ব্যতিক্রম। এখন মেইনলি ব্যতিক্রমটা হয় হলো তোমার ফিনোটাইপিক অনুপাতে। ঠিক আছে, ফিনোটাইপিক অনুপাতে মেইনলি ব্যতিক্রমটা আমরা লক্ষ্য করি। ঠিক আছে, নরমালি আমরা জানতাম যে মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে ফিনোটাইপিক অনুপাতটা হয় 3:1, কিন্তু দেখবা যে এই ইয়েতে মানে এই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রে, প্রথম সূত্রের ব্যতিক্রমে আমরা যেটি আলোচনাটা করছি অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতায় দেখবা যে ফিনোটাইপিক অনুপাতটা হয় 1:2:1। ঠিক আছে, তার মানে ব্যতিক্রম আছে। নরমালি অ্যাজ ইউজুয়াল হওয়ার কথা ছিল কত? 3:1, কিন্তু না হয় কত? 1:2:1। এই কারণে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু বলি যে এখানে কি বলা হয়েছে। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটলে বংশধরের F1 জনুতে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যে প্রকাশ ঘটে। এটা শুনলে অনেক খুবই মানে বিদঘুটে মনে হয়, কিন্তু আমি একটা এক্সপ্লেইন করলে বিষয়টা ইজি হয়ে যাবে। দেখো, উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, একে অসম্পূর্ণ প্রকটতা বলে। আচ্ছা, একটু ব্যাখ্যাটাতেই ধরো মেন্ডেল প্রথম সূত্র অনুসারে আমরা এরকম দেখেছিলাম যে এরকম ক্যাপিটাল টি আর এটার মধ্যে স্মল টির একটা ক্রস ঘটতো। ঠিক আছে, এরকম এখান থেকে আমরা এরকম দেখতাম যে এখানে ক্যাপিটাল টি, এখানে ছিল স্মল টি, এইখানে এরকম বিভিন্ন রকম ক্রস ঘটতে থাকতো। ক্রস ঘটে আমাদের এরকম অপত্য বংশধর সৃষ্টি হতো। এখানে কি হতো? ক্যাপিটাল টি, স্মল টি, এগুলো সব ক্যাপিটাল টি স্মল টি ছিল, ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা মানে এটা হলো F1 জেনারেশন। এখান থেকে আমরা আবার প্যারেন্ট নির্বাচন করে এদের মধ্যে আবার ক্রস ঘটাতাম, এভাবে ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে ঘটতো, ক্যাপিটাল টি স্মল টি। এটা হলো প্রথম সূত্রটা দেখাচ্ছে। এর পরবর্তীতে ব্যতিক্রমটা কি কারণে হলো সেই বিষয়টা আলোচনা করব। এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি। এবার এদের মধ্যে ক্রস ঘটাও, এইভাবে ক্রস ঘটাও, এইভাবে ক্রস যদি ঘটাও দেখবে কি ক্যাপিটাল টি স্মল টি, সরি প্রথমে ক্যাপিটাল টি, এরপরে কি এটা হলো ক্যাপিটাল টি স্মল টি, আর এটা হলো স্মল টি। আচ্ছা, এরকম ছিল, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই তিনটাই হয় কি, এই তিনটাই হয় লম্বা আর এটা হয় খাটো, অর্থাৎ এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা কত হয়? 3:1। ঠিক আছে, আচ্ছা মানে লম্বা ইস্টু খাটোর অনুপাত ছিল 3:1। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো একটা জিনিস আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে কি হয়, এদের যেই মানে
জিন এগুলো পাশাপাশি অবস্থান করে, জনন কোষ সৃষ্টির সময় পৃথক হয়ে হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে, এরকম কিছু কথা বলা ছিল মেন্ডেলের প্রথম সূত্রে। তো সেখানে বলা হয়েছে যে জিনগুলো মিশ্রিত হয় না। দেখবা যে জিন মিশ্রিত হলে, আমি প্রথমে ক্লাসে বলেছিলাম যে জিন মিশ্রিত হওয়ার ফসল কিরকম, যে ধরো ক্যাপিটাল ক্যাপিটাল মানে হয় প্রকট অথবা প্রচ্ছন্ন, এরকম একটা বৈশিষ্ট্যধারী উদ্ভিদ এক্ষেত্রে সৃষ্টি হয়। দেখো এই ক্ষেত্রে এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, আর এটা হলো একদম খাটো। এখন তোমার মনে হইতে পারে যে এরকম ধরো এরকম হেটারোজাইগাস অবস্থায় যারা আছে এদের ক্ষেত্রে তোমার মনে হইতে পারে যেহেতু এখানে দুই টাইপের মানে অ্যারিলি আছে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমার মানে একদম লম্বা বা একদম খাটো না হয়ে মাঝামাঝি একটা অবস্থা সৃষ্টি হতে পারতো, কিন্তু হয় না। তো এই যে হয় না, না হওয়াটাই আসলে মানে কার ক্ষেত্রে মানে না হওয়াটা হলো নরমাল মেন্ডেলের সূত্রের কাহিনী। কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এরকম মাঝামাঝি অবস্থা একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটাই আসলে মেন্ডেলের প্রথম সূত্রের এই অসম্পূর্ণ প্রকটতার আলোচনায় আমরা দেখব যে এই ক্ষেত্রে কি হয়। আমরা আচ্ছা এটা তো বুঝতে পারছো যে এখানে 3:1 হয়, আর কি বললাম যে এরকম তোমার মানে এদের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের মধ্যে কোনো জিনের কোনো মিশ্রণ সংঘটিত হয় না, বা মাঝামাঝি ধরনের কোনো ধরনের মানে ফিনোটাইপ সৃষ্টি হয় না, মানে একদম খাটো বা একদম লম্বা এর মাঝামাঝি একটা অবস্থা, এরকম অবস্থা সৃষ্টি হয় না। কিন্তু এই ক্ষেত্রে দেখবা যে একটা এরকম লেভেলের একটা কাহিনী আছে আসলে কার ক্ষেত্রে, এই তোমার মানে এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। আমি একটু দেখাই যে বিষয়টা কিরকম, এই অংশগুলো মুছে দিই, দিয়ে দেখো তোমাদের একটু ব্যাখ্যা করি। আমরা একটা ফুলের গাছ আছে, নাম হলো সন্ধ্যা মালতী, ঠিক আছে? সন্ধ্যা মালতী ইংলিশে মানে এটার বৈজ্ঞানিক নাম হলো মিরাবিলিস জালাপা। একটু লিখে দিই মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা, ঠিক আছে? এটা হলো সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম। তো এই মিরাবিলিস জালাপা উদ্ভিদের দুই রকম ফুল হতে পারে মেইনলি, হ্যাঁ? তো মানে মেইন রকম ফুল কয়েক রকমই হতে পারে। এদের ক্ষেত্রে সাদা ফুল এবং লাল ফুলের মধ্যে ক্রস ঘটিয়ে মেইনলি আমরা এই অসম্পূর্ণ প্রকটতার বিষয়টাকে আমরা আবিষ্কার করি। কিরকম, এর মানে লাল ফুলটাকে আমরা দেখাই ক্যাপিটাল আর এই জিনোটাইপ দিয়ে, আর মিরাবিলিস জালাপার যে সাদা ফুল সেটাকে আমরা দেখাই ডাব্লিউ দিয়ে, মানে হোয়াইট, ঠিক আছে? তো এখান থেকে নিশ্চয়ই জনন কোষ সৃষ্টি হবে, তাহলে এরকম জনন কোষ ধরো সৃষ্টি হলো, আর এখান থেকে এরকম জনন কোষ সৃষ্টি হলো, হয়ে হয়ে এদের মধ্যে একটা ক্রস ঘটবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কি হয় সব ক্ষেত্রে আর ডাব্লিউ এরকম জিনোটাইপ সৃষ্টি হয়। এখন মজার বিষয় হলো এই ক্ষেত্রে এটা তো ছিল লাল আর এটা হলো কি সাদা। দেখা যায় এই F1 জেনারেশন বা ফিলিয়াল 1 জেনারেশনে কি হয়, এই সবগুলো উদ্ভিদের রং হয় কেমন, মানে ফুলের রং হয় কেমন, সেটা হলো গোলাপি। তার মানে দেখো এটা কেমন অবস্থা, এটা কিন্তু একটা মাঝামাঝি অবস্থা, লাল হলো না এক্সাক্ট, আবার একদম এক্সাক্ট সাদা হলো না, মাঝামাঝি একটা গোলাপি অবস্থা সৃষ্টি হলো। এই যে ঘটনা, এটা কিন্তু মেন্ডেল প্রথম সূত্র অনুসারে হওয়ার কথা ছিল না, হয় লম্বা হওয়ার কথা ছিল অথবা খাটো হওয়ার কথা ছিল, বা এই ক্ষেত্রে যদি বলি হয় লাল হওয়ার কথা ছিল অথবা সাদা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে মাঝামাঝি একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, এটাই আসলে অসম্পূর্ণ প্রকটতা। এই যে দেখো এটা এখানে বলা হয়েছে যে কি হয়, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটলে, এই যে বিপরীত বৈশিষ্ট্য একটা এক্সাক্ট লাল একটা এক্সাক্ট সাদা, সংকরায়ন ঘটলে মানে ক্রস ঘটলে কি হয়, বংশধরে F1 জনুতে, এই যে F1 জেনারেশনে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। প্রকট ফিনোটাইপ মানে কি, এই যে ক্যাপিটাল আর বা এটাই হলো তোমার প্রকট ফিনোটাইপ। মানে প্রকট বৈশিষ্ট্য যেমন ধরো ওইটার ক্ষেত্রে ছিল টল, ওইটা ছিল প্রকট, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল খাটো। তো এটার ক্ষেত্রে তো এরকম প্রকট বৈশিষ্ট্য লাল বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে পারতো, কিন্তু না হয়ে কি হলো, না হয়ে যেটা ঘটে মাঝামাঝি একটা অবস্থা সৃষ্টি হয়। তো এই কথাই বলা হয়েছে যে প্রকট ফিনোটাইপটা পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়, পূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই দেখি তো এরকম গোলাপি অংশ সৃষ্টি হয়েছে। নাইলে তো ধরো মানে নাইলে তো হয় লাল সৃষ্টি হয়ে যেত, বুঝাই যাচ্ছে সেখানে। তো তাহলে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, এই যে গোলাপি অবস্থা, এই কেবল হয় অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমি আশা করি তোমাদের বুঝাতে পারলাম যে অসম্পূর্ণ প্রকটতার আইডিয়াটা কি। আচ্ছা, এবার এই ক্রসিংটাকে আমি যদি একটু ফার্দার আগাই, দেখো F1 জেনারেশনের যেই জিনোটাইপ গুলো আছে এদেরকে যদি আমি প্যারেন্ট হিসেবে এই ক্ষেত্রে নির্বাচন করি, এদের মধ্যে এখন আমরা আবার ক্রস ঘটাবো আর ডাব্লিউ। এখন এখান থেকে আবারও জনন কোষ সৃষ্টি হবে, এই যে আর, এরপরে এটা হলো ডাব্লিউ, এটা হলো আর এটা হলো ডাব্লিউ। তো এদের এখানে যদি তুমি ক্রস ঘটাও তাহলে কি হবে, এরকম ক্রসটা আমি এখানে দেখাই, এখানে কি আর ডাব্লিউ আর এটা হলো ডাব্লিউ। আচ্ছা দেখো এখানে এটা কেমন হয়, এটা হয় সম্পূর্ণ লাল, ঠিক আছে, লাল। এটা কেমন হয়, এটা হয় সম্পূর্ণ সাদা। আর এই যে দেখতে পাচ্ছ মাঝখানে দুইটা, এই দুইটা রং কেমন হয়, এদের রং হয় গোলাপি, ঠিক আছে? কেমন হয়, এই যে দেখো গোলাপি হয়। তাহলে
এই যে এই ক্ষেত্রে যদি আমি বলি লাল ইস্টু গোলাপি ইস্টু সাদার অনুপাতটা কত, তাহলে উত্তর হবে 1:2:1। কি কারণে বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, আর এটা হচ্ছে একটা, তাহলে 1:1। তাহলে এই যে এখান দিয়ে আমরা বুঝতে পারলাম যে অসম্পূর্ণ প্রকটতার বিষয়টা আসলে কি। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় বলি, এই অসম্পূর্ণ প্রকটতার জন্য যে দায়ী জিন, এই জিনকে আমরা বলি ইন্টারমিডিয়েট জিন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট জিন, এটা মনে রাখবা, এটা পরীক্ষার মধ্যে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট জিনের কারণে আসলে অসম্পূর্ণ প্রকটতাটা ঘটে, ইন্টারমিডিয়েট জিন। আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারলা। আর এরপরে আমরা নেক্সট যে বিষয়টা দেখবো সেটা হলো সমপ্রকটতা সম্পর্কে, সেই বিবৃতিটা আমি এখন এখানে লিখছি। দেখো, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো কি মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটা ব্যতিক্রম। তো প্রথমে আমরা দেখেছিলাম অসম্পূর্ণ প্রকটতা, এখন দেখবো কি অসমপা, ওই অনুযায়ী পরবর্তী কি আসার কথা, সমপ্রকটতা। এই যে সমপ্রকটতা নিয়ে এখন আলোচনাটা করব। তো দেখো সমপ্রকটতার আইডিয়াটা কিরকম, এখানে দেখো লেখা আছে কি, সংকর জীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলো। দেখো, আমি আসলে এই এই সংজ্ঞাগুলো বা এই বিবৃতিগুলো চাইলে কিন্তু মুখস্থ ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু লিখি নাই। উদ্দেশ্যটা হলো সময় বাঁচানো। কিন্তু তোমাদের কিন্তু এই ইয়েগুলো সংজ্ঞাগুলো ডিরেক্ট বিবৃতিগুলো মুখস্থ রাখতে হবে। ধরো পরীক্ষার মধ্যে ডিরেক্ট এইভাবে প্রশ্ন আসতে পারে যে সমপ্রকটতা বলতে কি বুঝো, তখন তো এখানে তোমার এইভাবে পড়লে চলবে না, এটা ডাইরেক্ট মুখস্থ থাকা লাগবে। তো সুতরাং সেইভাবে তোমার প্রিপারেশনটা নিবা। আচ্ছা, যেই বিষয়টা ছিলাম যে সংকর জীবে যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। একটু এক্সাম্পল দিই। এটা এটার ক্ষেত্রে আমরা কি বলে, এই দুইটা মোরগ আর মুরগি, একটা জাত হলো আন্দালুসিয়ান। আন্দালুসিয়ান মোরগ এবং মুরগির মধ্যে ক্রসিং এর সময় আমরা সর্বপ্রথম এই সমপ্রকটতা সম্পর্কে দেখি। ঠিক আছে, এবং এক্সাম্পল হিসেবে বইয়ের মধ্যে আন্দালুসিয়ান মোরগ মুরগির এক্সাম্পলটাই দেওয়া আছে। কিরকম আন্দালুসিয়ান মোরগ মুরগি, ঠিক আছে, আন্দালুসিয়ান, এই যে দেখো আন্দালুসিয়ান, আন্দালুসিয়ান মোরগ মুরগি আছে। আন্দালুসিয়ান মোরগ ধরো কালো মোরগ হতে পারে, সেই জন্য আমরা দেখাচ্ছি ক্যাপিটাল বি ব্ল্যাক। আর ধরো মুরগিটা হলো হোয়াইট, ঠিক আছে, WW। তাহলে আন্দালুসিয়ান মোরগ এটা আর আন্দালুসিয়ান মুরগি এটা। এখন এদের মধ্যে যদি ক্রস ঘটাই তখন যে ফলাফলটা আমরা দেখবো সেটাই আসলে অসম্পূর্ণ সমপ্রকটতার ব্যাখ্যা বহন করবে। দেখো, এখান থেকে আমি এই ক্রসিংটা যদি করি তাহলে কি হবে, এখান থেকে এরকম সৃষ্টি হবে ক্যাপিটাল বি, এখানে সৃষ্টি হবে ক্যাপিটাল ডাব্লিউ জনন কোষ। ঠিক আছে, এদের মধ্যে পরবর্তীতে কি ঘটবে, এরকম ক্রস ঘটলে এরকম হবে, এরকম। তাহলে কি এগুলো লেখা যায় কিভাবে, বিডব্লিউ আর কি বিডব্লিউ সব একই। ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছ এইখানে ক্যাপিটাল বিডব্লিউ, এদের ক্ষেত্রে এটাই তো আমার F1 জেনারেশন। তো এই F1 জেনারেশনে যেটা দেখা যায় যে আন্দালুসিয়ান মোরগ বা মুরগি এখান থেকে যেটা সৃষ্টি হবে সেখানে কালোর মধ্যে সাদা সাদা ছোপ দেখা যায়। ঠিক আছে, তার কালোর মধ্যে সাদা চেক সৃষ্টি হয়, অর্থাৎ একাধারে কালো বৈশিষ্ট্যটাও থাকে আবার সাদা বৈশিষ্ট্যটাও থাকে, সমানভাবে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় সমপ্রকটতা। ঠিক আছে, একাধারে দুইটা বৈশিষ্ট্যই পাওয়া গেল। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লাল বৈশিষ্ট্যটা অসম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছিল, সাদা বৈশিষ্ট্য অসম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছিল। কিভাবে বুঝলাম, কারণ গোলাপি বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। তাহলে গোলাপিটা তো আসলে লালও না আবার সাদাও না, এরকম একটা মাঝামাঝি অবস্থা। তো সেখান থেকে আমরা বুঝেছিলাম যে অসম্পূর্ণ প্রকটতায় কোনো বৈশিষ্ট্য পূর্ণরূপে প্রকাশ পায় না, কিন্তু সমপ্রকটতায় কি হয়, কালো বৈশিষ্ট্যটাও থাকে আবার সাদা বৈশিষ্ট্যটাও থাকে, অর্থাৎ দুইটাই সমানভাবে থাকে। এই জন্য এটাকে বলা হয় সমপ্রকটতা। এবং এই সমপ্রকটতাও একটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। কি কারণে ব্যতিক্রম, দেখবা যে এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা মেনটেন হয় না। আর ওই যে পাশাপাশি আরেকটা কথা যেটা বলেছিলাম যে এদের জিনের মধ্যে মিশ্রণ সংঘটিত হয়ে যায়। কোথায়, এই ব্যতিক্রমের ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতা বা সমপ্রকটতা বা মারণ জিন, এদের ক্ষেত্রে জিনের মধ্যে একটা মিক্সচার ঘটে, একটা মিশ্রণ হয়ে যায়, কিন্তু যেটা নাকি আমরা মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে হওয়ার কথা ছিল না। মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে বলা ছিল যে এই বৈশিষ্ট্যগুলো পরস্পর মিশ্রিত হবে না, জননকোষ সৃষ্টির সময় ভিন্ন পৃথক হবে এবং ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে, এরকম কথা বলা ছিল। তাহলে এই কারণে এটা ব্যতিক্রম। তাহলে এই যে এগুলো কি, এগুলো সব হলো কালোর মধ্যে সাদা চেক। ঠিক আছে, এটাকে এমনি লেখা হয় চেকার্ড, CHECKERED, চেকার্ড বর্ণ সৃষ্টি হয়। এবার এদের মধ্যে যদি আরো একবার ফার্দার এখান থেকে যদি প্যারেন্টস নির্বাচন করে আমরা আবার ক্রস ঘটাই বিডব্লিউ, তাহলে কি হবে, এই যে ধরো এখান থেকে বি, এখান থেকে ডাব্লিউ,
এখান থেকে বি, এখান থেকে ডাব্লিউ দিলে দেখবা যে এই ক্ষেত্রে অনুপাতটা ওই আগের মতো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ওই যে নর্মালি তো হওয়ার কথা ছিল তোমার 3:1, কিন্তু এই ক্ষেত্রে অনুপাতটা আসলে মেইনটেইন হয় না। দেখো তাহলে কি এরকম এরকম বি বি, এটা কি বিডাব্লিউ বিডাব্লিউ, এটা কি ডাব্লিউ ডাব্লিউ। তাহলে দেখো এই যে এখানে এইটা হবে কেমন, এটা হবে কালো, ঠিক আছে? লিখে দিই কালো। তাহলে এই মোরগটা কেমন হলো, বনক বা মুরগি যেটাই হোক, এটা কালো হবে। এইগুলো কি এরকম হবে, এরা হবে কালোর মধ্যে সাদা চেক বা চেকার্ড। এই যে দেখো এই যে এটা চেকার্ড। আর এই ডাব্লিউ ডাব্লিউটা কেমন হবে, সেটা হলো সাদা হবে, ঠিক আছে? তাহলে এটা কি সাদা। তাহলে দেখো এই যে এইভাবে আমরা যদি আমরা ফিনোটাইপিক অনুপাতটা চিন্তা করি বর্ণের বেসিসে, তাহলে কি হবে 1:2:1। তাহলে দেখো এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা কত হলো 1:2:1। কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে হওয়ার কথা কত ছিল 3:1। তাহলে নিঃসন্দেহে এখানে একটা ব্যতিক্রম সংঘটিত হয়েছে। সুতরাং এটাই ছিল আমার সমপ্রকটতা সম্পর্কিত আলোচনা। আচ্ছা, এবার সমপ্রকটতা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, নেক্সটে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো মারণ জিন সম্পর্কে। আচ্ছা দেখো, এখন যেটা দেখবো সেটা হলো মারণ জিন বা লিথাল জিন সম্পর্কে। দেখতে পাচ্ছ এখানে আমি বিবৃতিটা লিখলাম যে আসলে মারণ জিন বলতে আমরা কি বুঝি। এখানে লেখা আছে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে তাকে বলা হয় লিথাল জিন। এখন এটার ব্যাখ্যাটা কিরকম, ধরো যে মানে হোমোজাইগাস আর হেটারোজাইগাস তো বুঝোই। ধরো এই সেম সেম বা এরকম এরকম, এটা হলো হোমোজাইগাস, একই টাইপের দুইটাই অ্যালিল একই টাইপের হলে এটাকে বলা হয় হোমোজাইগাস। আর হেটারোজাইগাস কিরকম হয়, এই যে একটা ক্যাপিটাল একটা স্মল, অর্থাৎ দুই রকম থাকলে সেটাকে বলা হয় হেটারোজাইগাস। তাহলে এখানে বলা হয়েছে যে মানে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে, মানে এরকম অবস্থায় যদি থাকে তাহলে যদি জীবের মৃত্যু ঘটে যায় তাহলে যেই জিনটা সেক্ষেত্রে রিলেটেড হবে সেটাই আসলে মারণ জিন বা লিথাল জিন। যেমন ধরো এটা এক্সাম্পলটা এইভাবে দেওয়া হয়। আচ্ছা তার আগে একটু মানে ইয়েটা বলি, ইতিহাসটা বলি। সর্বপ্রথম এই লিথাল জিন বা মারণ জিন সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী কুয়েনো, ঠিক আছে? নাম কি ওনার, কুয়েনো, কুয়েনো, ঠিক আছে? কুয়েনো বিজ্ঞানী সর্বপ্রথম লিথাল জিন সম্পর্কে ধারণা দেন। এখন এই এক্সপেরিমেন্টটা করা হয় মেইনলি ইঁদুরের সাহায্যে। তো আমি মনে রাখি কুয়ার সাথে ধরো কুয়া আছে এরকম, এটা ধরো একটা কুয়া, কুয়ার সাইডে এরকম ধরো ইঁদুর থাকে, ঠিক আছে? এটা ধরো ইঁদুর, এই যে ধরো এটা ইঁদুর, এই যে এটা ধরো ইঁদুরের কান। তাহলে কুয়ার সাথে কি থাকে, ইঁদুর থাকে। তার মানে কুয়েনো বিজ্ঞানী সর্বপ্রথম মারণ জিনের আবিষ্কার করে। আর মারণ জিনের মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা কি নিব, মানে এই ইঁদুরকে নিয়ে আমরা আসলে ক্রসিংটা ঘটাই। তো এখন এই মারণ জিন বা লিথাল জিন দুই রকম হয়। একটাকে বলা হয় সেমি লিথাল জিন, এখানে লিখে দেই। একটাকে বলা হয় কি সেমি লিথাল, সেমি লিথাল জিন। আরেকটাকে বলা হয় সাব ভাইটাল জিন। সেমি লিথাল, আরেকটা কি সাব ভাইটাল, সাব ভাইটাল। তাহলে এই দুই রকম হয় হলো তোমার মানে মারণ জিন বা লিথাল জিন। তাহলে সেমি লিথালের এক্সাম্পল গুলো কি কি একটু মনে রাখবা, যে সেমি লিথালের এক্সাম্পল গুলো আছে রেটিনোব্লাস্টিমা, সরি রেটিনোব্লাস্টোমা, এরপরে আছে তোমার ব্রাকিফেলাঞ্জি, আর আছে হিমোফিলিয়া। একটু লিখে দিই, হ্যাঁ দেখো। তাহলে কি রেটিনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা এটা কি, এটা আসলে ওই চোখের ভিতরে একটা টিউমার। এরপর কি রেটিনোব্লাস্টোমা, তারপরে কি ব্রাকিফেলাঞ্জি। এগুলো একটু দেখে নিবে, বুঝছো? ওই গুগল সার্চ করে একটু দেখে নিবে ব্রাকিফেলাঞ্জি যদি ইন্টারেস্ট থাকে। এই জিনিসগুলো কি একটু গুগলে সার্চ করলে দেখতে পারবা। খুব বেশি ইম্পর্টেন্ট না, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই এক্সাম্পলগুলো মনে রাখা। এখান থেকে অনেক বেশি এমসিকিউ হয়। ব্রাকিফেলাঞ্জি, আরেকটা কি, আরেকটা হলো তোমার হিমোফিলিয়া। এগুলো কিসের কারণে হয়, এই সেমিলিথাল জিনের কারণে হয়, হিমোফিলিয়া। আচ্ছা সেমিলিথাল, সেমিলিথাল জিনের কারণে প্রায় 50%-এর চেয়ে বেশি জীব মারা যায়, ঠিক আছে? তাহলে 50%-এর বেশি জীব যদি মারা যায়, কোন জিনের কারণে মারা যায়, সেটা সেমিলিথাল জিনের কারণে। আর সাবভাইটাল জিনের কারণে মনে রাখবা যে 50%-এর কম জীব মারা যায়, লেস দেন 50%। মানে সেমিলিথাল জিন যদি থাকে উপস্থিত তাহলে মৃত্যুর সম্ভাবনা 50%-এর অধিক, আর সাবভাইটাল জিন উপস্থিত থাকলে মৃত্যুর সম্ভাবনা হলো 50%-এর চেয়ে একটু কম। আর এটার মানে এই মানে মৃত্যুর চেয়ে বড় কথা হলো আঙ্গিক বিকল মানে বৈকল্য সৃষ্টি হতে পারে অনেক সময়। মানে এখানে ডিরেক্ট বলা আছে না যে মৃত্যু ঘটে, অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট মৃত্যু না ঘটে, মানে আঙ্গিক বৈকল্য সৃষ্টি হয়। মানে বলতে পারো কি যে হাত পা ভাঙা বা কোনো দেহের একটা অংশ মানে ক্ষতিগ্রস্ত, এরকম হতে পারে। কিরকম, ধরো সাবভাইটাল এক্সাম্পল হলো ড্রসোফিলা। ড্রসোফিলা এটা একটা পতঙ্গ, ড্রসোফিলার লুপ্তপ্রায় ডানা সৃষ্টি, লুপ্তপ্রায় ডানা, লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটা কেমন, সাবভাইটাল ধরনের লুপ্তপ্রায় ডানা। এই
এটা কি ড্রসোফিলা? আচ্ছা দেখো, লুপ্তপ্রায় ডানা সৃষ্টি। ড্রসোফিলা, ড্রসোফিলা কি লুপ্তপ্রায় ডানা সৃষ্টি। আচ্ছা, তাহলে এই যে ড্রসোফিলা মাছির যে তোমার লুপ্তপ্রায় ডানা সৃষ্টি হয়, এটা কিসের কারণে হয়? সাবভাইটাল জিনের কারণে হয়। তাহলে এই বিষয়গুলো একটু থিওরি আকারে মনে রাখবে, এখান থেকে মানে এমসিকিউ আসতে পারে। তাহলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা একটু লিখে নাও, আমি এরপরে তোমাদের নেক্সটে যে বিষয়টা ব্যাখ্যা করা দরকার সেই বিষয়টা এখন দেখাবো। আচ্ছা, আশা করি লিখতে পারছো। এখন আমরা যেটা দেখাবো সেটা কি, যে এটার আমরা একটু অ্যাপ্লিকেশনে যাব, যে এখানে আসলে কি বোঝানো হয়, এই মারণ জিনের এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা কিভাবে করা হয় সেই বিষয়টা আমরা একটু দেখাবো তোমাদের। কিরকম, ধরো যে আমার দুই রকম ইঁদুর আছে। ধরো পুরুষ ইঁদুরের জিনোটাইপ দেখাচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দিয়ে, আবার স্ত্রী ইঁদুরের জিনোটাইপও দেখাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দিয়ে। কি কারণে দেখাচ্ছি মনে রাখবা, ক্যাপিটাল ওয়াই যেই ইয়েটা মানে অ্যালিলটা, এটা আসলে এটাই হলো মেইনলি মানে এই মারণ জিন বা লিথাল জিন। এই কারণে দুইটা ক্যাপিটাল ওয়াই যদি থাকে তাহলে এই বর্ণনা অনুযায়ী কি হবে, সেই জীবটা মৃত্যু ঘটবে বা সেই জীবটা মারা যাবে। তাহলে ক্যাপিটাল ওয়াই জিনোটাইপধারী জীব কিন্তু থাকা পসিবল না। কারণ কি, এই দুইটা থাকা মাত্রই কিন্তু জীবটা মারা যাবে। তাহলে ক্যাপিটাল ওয়াই সম্ভব না। তাহলে এই কারণে পুরুষটা প্রকৃতিতে যত ধরনের তোমরা মানে ইঁদুর দেখো সবগুলোর মানে কি হবে, এই জিনোটাইপটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই দুইটা একাধারে থাকতে পারবে না। তার মানে পুরুষটাও হবে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্ত্রীটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখানে যদি জননকোষ সৃষ্টি হয় তাহলে কিভাবে সৃষ্টি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখান থেকে যদি এবার ক্রস ঘটাও তাহলে কি হবে, এইভাবে 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 এইভাবে। তাহলে এখানে যদি ক্রস হয় ক্যাপিটাল ওয়াই এটা, এরপরে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর কি স্মল ওয়াই। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, এই ক্যাপিটাল ওয়াই যেই উদ্ভিদ না, যেই মানে ইঁদুরটা আছে, এই ইঁদুরটা আসলে বাঁচে না। তার মানে কি এটা মৃত ইঁদুর। ঠিক আছে, তাহলে এটা কি মৃত। এই যে দেখো, কারণ কি, এই লিথাল জিনের কারণে। ক্যাপিটাল ওয়াই যেটা, এটাই আসলে এই অ্যালিলটাই আসলে কেমন, এই লিথাল বা মারণ জিন। তো এই কারণে এই দুইটা যখন হোমোজাইগাস অবস্থায় আছে, দেখো এই যে দুইটা একাধারে আছে বা এই যে হোমোজাইগাস অবস্থায় আছে, কই জানো, এই যে হোমোজাইগাস অবস্থায় আছে, তখন কি হয়েছে, মৃত বা মৃত্যু ঘটেছে, যে মৃত্যু ঘটে। আর এই যে এই জিনগুলোই আসলে কি লিথাল জিন। তাহলে এটা ছাড়া বাকি এই দুইটার রং কেমন হয়, মনে রাখবা এদের রং হয় হলুদ। ঠিক আছে, এই যে হলুদ, এই যে এটাও তো হলুদ ছিল। পুরুষ পুরুষ কি বলে এটা, পুরুষ হলো তোমার ইঁদুর, হ্যাঁ পুলিশ ইঁদুর না, মানে পুরুষ ইঁদুর আর স্ত্রী ইঁদুর, এদের মধ্যে যখন ক্রস ঘটবে তখন এরকম হলুদ কালারের ইঁদুর তৈরি হবে, এই দুইটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সর্বশেষ, সেটা রং কেমন হয়, এটা মনে রাখবা, এটার রং হয় এগাউটি। কেমন, এগাউটি, এগাউটি, বা এটাকে বলা হয় কালচে বাদামি। ঠিক আছে, এগারোটি রংটা কেমন, কালচে বাদামি। তাহলে কালচে বাদামি ইঁদুর তৈরি হয়, কালচে বাদামি। তাহলে এই যে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি ফিনোটাইপিক অনুপাতটা কত, তোমার কাছে মনে হইতে পারে যে মৃত ইস্টু হলুদ ইস্টু এগারোটি, এটার অনুপাত নেই 1:2:1, কিন্তু না, এই মৃত যেটা সেটা তো মৃত, এটা তো মানে ভিতরে থাকা অবস্থায়, গর্ভধারণকালীন অবস্থায় সেটা মারা গেল, সেটা আসলে জন্ম হবেই না, সুতরাং তার বর্ণ নিয়ে তোমার ডিল করতে হবে না। তাহলে এই ক্ষেত্রে জাস্ট খালি শুধু হলুদ ইস্টু এগারোটির অনুপাতটা নিবে, সেটা কত, 3:2:1। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে অনুপাতটা কিন্তু আগের অনুপাতটাকে মেনটেন করে নাই। মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে অনুপাত হওয়ার কথা ছিল কত, 3:1। তাহলে আমরা দেখলাম যে লিথাল জিন বা মারণ জিনের ক্ষেত্রে অনুপাতটা হয় 2:1, অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাতটা হয়েছিল 1:2:1। তাহলে এই অনুপাতগুলো প্লাস ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সম্পর্কে মোটামুটি বুঝে যাওয়ার কথা। এখন লাস্টলি আমি একটু কয়েকটা বিষয় একটু জাস্ট মুখে মুখে বলে দিই, তোমরা একটু লিখে নিবা অথবা বইয়ের মধ্যে আছে একটু সেখান থেকে একটু দাগিয়ে নিবে বিষয়গুলো, যে লিথাল জিনের কারণে আরো অনেকগুলো রকম রোগ সৃষ্টি হতে পারে। কিরকম, যেমন ধর ক্রিপার মুরগি, কি জিনিস সেটা গুগলে সার্চ করে দেখে নিবা। এটা ছাড়া কি কি আছে, জন্মগত ইকথিওসিস দেখে নিবা। এরপরে কি আছে, থ্যালাসেমিয়া আছে, তারপরে তোমার পাবিহীন বাছুর আছে, এরপরে তোমার হলো হিমোফিলিয়া আছে, তারপরে ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিউসি নামে একটা ডিজিজ আছে, এটা মনে খুব সম্ভবত বইয়ে দেওয়া নেই। এই নামগুলো একটু মনে রাখবা। তাহলে কি কি বললাম, তোমার হচ্ছে প্রথমত ক্রিপার মুরগি, জন্মগত ইকথিওসিস, তারপরে তোমার থ্যালাসেমিয়া, পাবিহীন বাছুর,
হিমোফিলিয়া, আর এডিশনে যদি মনে রাখতে পারো তাহলে সেটা মনে রাখবা, সেটা হলো কি ইনফ্যান্টাইল হেমার্টিক ইডিউসি। এই ডিজিজটাও লিথাল জিনের কারণে হয়। আশা করি তোমরা বুঝতে পারলা। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো কি ম্যানের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম প্লাস পলিজেনিক ইনহেরিটেন্স। এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।